তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। ওদের মনে কতটা ক্ষোভ জন্মেছে তুমি জানো সেটা? তাই তো আসলো না। হয়তো হয়তো আব্বুর সেরকম নির্দেশ আছে, জামাই অপমান বলে কথা। তোমার কথায় পরিবার ছেড়ে সংসার ছেড়ে এত দূরে পড়ে আছে, একদিনের জন্য দেশে যাই না। তবু সংসারটা সুতো বাঁধা ছিল, তোমার কারণে আসে সুতোটা ছেড়ে গেল। কেন কেন হামিদা, কি কারণে তুমি আমাকে পরিবার থেকে আলাদা করে দিলে? তুমি একটা শয়তান, সাক্ষাৎ শয়তান। বেশি কথা না বলে চুপচাপ শুনে পড়ো, আর আমাকেও শুতে দাও। এই মহামারী থেকে বাঁচার উপায় সেদিনের সভাতে আমি বলেছি, সেই মতো চললে মহামারী রোখা যাবে। কর্তা, আপনি ভরসায় ঘি ডালতেছে, আপনার কোনো কথা এদের কান দিয়ে যাইতেছে না। এরা মরবে, তবু মরার কাটাখানি বুকে আপনি ধরে রাখবো আর পুকুরের পানি নষ্ট করবো। কেন? জমিদার শঙ্করদেবের লোককে তো আমাদের সমস্যা জানিয়েছি, তিনি বিবেচক মানুষ, নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। মোহন ভাই মিথ্যা বলছে, আমরা সাবধান হচ্ছি। সেদিনের সভাতে তোমরা কে কে ছিলে জানি না, তবে নিশ্চয়ই শুনেছ যে মনিরুল চাচা আমাকে কি বলেছে। শুনিনি, এবার আপনার মতো মানুষকে জানা তাই বলুন, এই জন্যই লোকের ভালো করতে নেই। আমি তো তার ভালো করতে পারিনি, তার নাতি আমার হাতের উপরে গেছে, তিনি তো আমাকে গালমন্দ করবেন। তা বলে মানি মানুষের মান রাখবে না? মনিরুল চাচা মুরব্বী মানুষ, তার কথায় আমার মান যায় না। তবে শোনো, তোমাদের যেটা বলছি, দিন রাত পুকুর দিঘি এগুলো পাহারা দেবে, পানি দূষিত হতে দেবে না, আর রোগীর জামা কাপড়ের অবশ্যই পুড়িয়ে ফেলতে হবে। আর ঘোড়ার আওয়াজ মনে হচ্ছে, কে এলো আবার? বড় ধরনের রোগী টোগী হবে মনে হয়। আব্বা, জমিদার বাবু আসছেন। ও আদাব, আসুন আসুন বসুন। আপনি আমার এই গরিবখানায়। কি বলছো গরিবখানা? আরে এটাই তো পরিত্রাণ পাওয়ার একমাত্র স্থান। আর তোমরা হলে ঈশ্বরের দূত, জীবন মৃত্যু তো তোমাদেরই হাতে। আসলে খবর গেল আমার কাছে, সারা পরগনায় নাকি মরগ লেগেছে। শহরে থাকি, গ্রামের অবস্থা লোকমুখে শুনে ভরসা পেলাম না, তাই চলে এলাম সরজমিনে দেখতে। আমাদের প্রয়োজনের কথা আপনার লোককে জানিয়েছি। তা জানিয়েছ, তারপরও নিজে এলাম সব জেনে বুঝে নিতে। এ তো খুবই ভালো কথা, আপনি নিজের চোখে দেখলে আরো ভালো বুঝতে পারবেন। আমাকে তো আর আসতে হতো না যদি বড় মল্লিক বেঁচে থাকতেন। তিনিও চলে গেলেন, আর মেজ মল্লিক তো একটা পাক্কা শয়তান, কেউ কিছু বলেও না। যাকগে, শহরে থাকি তাই বলে তো দায় এড়াইতে পারি না। প্রজাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো জমিদারের, তাই চলে এলাম। কবিরাজ সাহেব আমাদের জন্য যা করেছেন। হ্যাঁ জানি, মোহর আলী যে 7 গ্রামের লোকের জন্য অসাধারণ পরিশ্রম করে চলেছে তা আমার কানে পৌঁছেছে। কেউ আমার সম্পর্কে আপনার কথা একটু বাড়িয়ে বলেছে, শুধু আমি নই, এখানকার সমস্ত বুদ্ধি হেকিম, আমার বন্ধু সোমনাথ, সবাই মিলেই আমরা চেষ্টা করছি। আমি সব খবরেই রাখি মোহর, তাই জমিদার হিসাবে একটা বন্দোবস্ত করতে এসেছি। ও, তুমি একবার পারবে কাল আমার বাড়ি আসতে? জি অবশ্যই। শোনো তোমরা, আমি এসেছি, গ্রামে গ্রামে খবর দাও আমি এখানে 2 দিন থাকবো। আর আমার তরফ থেকে যা বলার এবং সিদ্ধান্ত নেওয়ার তা নেবে সব মোহর আলী। সে আমার ছায়া, তার সব কথাই আমার কথা। মনে রাখো, তার কথাই
আসলে আমার আদেশ। আজ তাহলে আসি মোহর। জি। এই কালকে কিন্তু আসতে ভুলবে না, অবশ্যই কালকে সকালবেলা চলে আসবে। আদাব। শুনেছ জমিদার বাবু কি বলে গেলেন? একদম যেই মতে বললেন সেই মতে চলতে হবে। আজকে তাহলে এসো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কি জ্বালায় পড়লাম বলতো দেখি। কখন থেকে চিঠিটা হাতে নিয়ে বসে আছি, অথচ কি লেখা আছে জানতেই পারছি না। কেন, পিয়ন কি বলে গেল? ওকে দিয়ে চিঠিটা পড়িয়ে রাখতে পারলে না? আরে পিয়নের কি দাঁড়ানোর সময় আছে নাকি? শুধু বলে গেল যে শহর থেকে সুলেমান চিঠি দিয়েছে। এদিকে আমান, ওর বাবা, বৌমা কেউ বাড়িতে নেই। আমার বুকটা কেমন যেন টিপ টিপ করছে রে হীরা। যতক্ষণ পর্যন্ত এই চিঠিতে কি লেখা আছে জানতে না পারছি, ততক্ষণ পর্যন্ত শান্তি নেই। সুলেমান চিঠি লিখলো, তাও আবার তোমাকে? সেই জন্যই তো ভয়। সুলেমান তো আমাকে কোনোদিন কোনো কিছু লেখেনি, যা লিখেছে ওর বাবাকে। হীরা, কোনো খারাপ খবর নেই তো? আরে না না বুবু, সবকিছুতে তোমার মন খালি কুডাক শোনে না। মাকে কি ছেলে চিঠি লিখতে পারে না বলো? না, সুলেমান কেমন ছেলে সেটা তো তুই খুব ভালো করেই জানিস। সুলতান হলো না কথা ছিল। ওই তো, আমার এতক্ষণে তোর ফেরার সময় হলো? এতক্ষণ কোথায় ছিলি? কেন, কি হয়েছে আম্মা? তোর আম্মা কখন থেকে চিঠিটা নিয়ে বসে আছে, চিঠিটা পড়ে শোনা। আমি যাই। এই হীরা, কোথায় যাচ্ছিস? আমার হাতে মেলা কাজ পড়ে আছে বুবু। যতই কাজ পড়ে থাক, আমার হাত পা সিটিয়ে যাচ্ছে আর উনি আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে। আরে তোমার ছেলে তোমাকে চিঠি পাঠিয়েছে। আচ্ছা মা ছেলে চিঠির মধ্যে আমি কি করব বলো তো? ওমা, এই সংসার আবার আমার তোমার হলো কবে থেকে রে? হ্যাঁ, যা লিখেছে তুই দাঁড়িয়ে থেকে শুনে তারপরে যাবি। পড় তো আমার। আসসালামু আলাইকুম আম্মা। বড় দুঃখ আর কষ্ট পড়ে তোমাকে এই চিঠিটা লিখছি। জামাইয়ের মুখ থেকে নিশ্চয়ই শুনেছো আমার বাসায় কি ঘটেছে। আমি তার সাফাই দিতে বসছিলাম। শুধু এটুকু বলতে পারি, আমার অজান্তে এই ঘটনা ঘটেছে। তোমার জামাই অপমানিত হোক তা আমি চাই না, চাইবো না। চাই না আমার ছোট বোনটার মুখের দিকে চেয়ে। তোমার মনে আছে ছোটবেলায় অন্তরা কাচকি মাছের রসা খেতে কত ভালোবাসতো। আমার বেশ লাগতো ওর খাওয়া দেখতে। নিজের ভাগ থেকে মাছ তুলে ওর পাতে দিতাম। তুমি চাচি কত রাগ করতে, তবু না দিয়ে পারতাম না। সেই বোন যখন শ্বশুরবাড়ির অত্যাচারে ফিরে এলো, তখন ভেবেছিলাম মামলা ঠুকে ওদের সব কটাকে জেলে ঘানি টানাবো। পারিনি। গ্রামের বাড়ি কেচ্চানের চর্চা হয়ে গেল। পরে ওই জামাইয়ের চাকরির ব্যবস্থা করে দিয়েছি। ওকে আমার বাসায় রাখতে পারছি না, সেটা আমার মন্দ ভাগ্য। কিন্তু সুলতান, আমার সুলতান বড় ঠোঁট কাটা, জেদি, স্বাধীন চেতা। তুমি ওকে শাসন করো। একটা কথা নিশ্চিত জানবে, হয়তো পরিস্থিতির বিপাকে আমি তোমাদের সঙ্গে থাকতে পারি না। শহরের জীবনের নানা সুবিধার টানে আমিরাও শহরে থাকতে চাই, বিশেষ করে ছেলেমেয়েদের স্কুল। তুমি বোধহয় জানো না, তোমার নাতনি শাহী মিশনারি স্কুলে ভর্তি হয়েছে। টুকটুক করে ইংরেজি কথা গান বেশ শিখছে। যাই হোক, ঈদের সময় একটু লম্বা ছুটি নিয়ে গ্রামে আসার চেষ্টা করব। আব্বু চাচিকে আমার সালাম দিও। ছোটদের আমার ভালোবাসা দিও। দু নৌকায় পা ফেলে না ভাসা যায় না। ভাইজান শহরের সুখ আর গ্রামের আত্মীয়তা দুটোই একসাথে পেতে চায়। যে কোনো একটাকে আঁকড়ে ধরতে হয়। সেটা বোধহয় ভাইজান শহরে চকমকিতে ভুলে গেছে। বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেছে রে হীরা। কিচ্ছু ভালো লাগছে না।
একদিন এই বাড়িটা গম গম করত, ভরাট সংসার ছিল। সেই সুখ বেশি দিন আমার কপালে সইল না। ঠিকই বলেছ বাবু, বাড়িটা ছেড়ে সবাই চলে যাচ্ছে একে একে দূরে। বাবুর তো একেবারেই চলে গেছে, মিজানও চিরদিনের জন্য চলে গেছে। বাবু, যারা চলে যায় তাদের তো আর ধরে রাখা যায় না বাবু। ওদের কথা ভেবে মন খারাপ করো না। ওদের না হয় আল্লাহ টেনে নিয়ে গেছেন, কিন্তু সুলেমান, সুলতান, এরা কিসের টানে ভিটের মায়া ছেড়ে এভাবে চলে গেল? মায়ের স্নেহে কি টান পড়েছিল? একদিন হয়তো আমারও চলে যাবে। শহরের টান বুবু, মায়ের কোল থেকে ছেলে কেড়ে নিয়ে যাচ্ছে। ওই রাক্ষসীর হা বোধ হয় অনেক বড়, একেবারে টান দিয়েছে গোড়া ধরে। কি জানি, এটাই বোধ হয় যুগের হাওয়া বুবু। একদিন হয়তো এ বাড়িতে শুধু দুটো পুরুষ মানুষ থাকবে, উনি আর তোতন। না হীরা, এই দিন আমি দেখার জন্য বেঁচে থাকতে চাই না। আমি কবরে শান্তিতে মিজানের সাথে ঘুমাতে চাই। না, এভাবে বলো না বাবু। তুমি চলে গেলে আমি কি করে থাকবো বলো তো বাবু? আমি এই ভিটেতে একা পড়ে থাকবো, কি করে থাকবো? আমি যে বড্ড একা হয়ে যাবো বাবু, বড্ড একা হয়ে যাবো। কি বলছিস কি কেষ্ট? জমিদার শঙ্কর দেব এই নয়নতারা গ্রামে এসেছিল? নিজে এসেছিল? তাহলে আর বলছি কি কর্তা? তুই ঠিক শুনেছিস? শুনিনি, আমি নিজের চোখে দেখে এলাম। ঘোড়ার গাড়িতে চেপে সঙ্গে বল্লমধারী পাহারাদার নিয়ে এসেছেন। সোজা গিয়ে উঠলেন গিয়ে ওই মোহর কবরেজের ভিটেতে। মোহর কবরেজের বাড়িতে উপস্থিত 7 গ্রামের মানুষজন তা দেখেছেন। উনি নাকি তাদের সঙ্গে কথাও বলেছেন। হঠাৎ শহর থেকে গ্রামে, তাও আবার মোহরের বাড়িতে, জানতে পারলে কিছু? জানতে পেরে তো আপনার কাছে পরিমরি করে ছুটে এলাম। গন্ধটা ঠিক সুবিধা ঠেকছে না কর্তা। থানায় বানায় রেখে আসল কথাটা দেখি। বলছি ওই জমিদার বাবু মরক তারাবার সমস্ত ক্ষমতা মোহর আলীর হাতে দিয়েছে। তিনি বলেছেন মোহর আলী যেটা বলবে সেটাই নাকি জমিদার বাবুর আদেশ। বটে। আমার কি মনে হয় জানেন কর্তা, ওই জমিদার বাবু ফোন দিয়ে আছে, আপনার ক্ষমতা খাটো করার চেষ্টা করছেন। আপনার নাকের ডগায় নিজের লোক বসিয়ে দিয়ে আপনার দাড়ি পুরানোর ব্যবস্থা করছেন। ওর ফোন দিয়ে আমি ভেস্তে দিচ্ছি। মেজ মল্লিককে তো চেনে না? আমি সাপের চেয়েও হিংস্র, শেয়ালের চেয়েও ধূর্ত। শঙ্করদেব যদি মনে করে থাকে যে আমি বড় মল্লিকের মতন মেদা মারা, তাহলে ওর ভুল ভেঙে যাবে। কি করবেন কর্তা? শঙ্করদেবের জমিদারি অনেক বড়, অনেক ক্ষমতা, অনেক প্রতিপত্তি, আর তাছাড়া অর্থবিত্ত তো তার সঙ্গে পারবেন না। আর শুনেছি ছোট লাটের সঙ্গেও তার নাকি যোগাযোগ আছে। থাক না, আমি কি এত বোকা যে শঙ্করদেবের সঙ্গে সরাসরি লাগতে যাব? আমি শুধু গ্রামে ঠেলা পিটিয়ে জানান দেব যে আমার জমিদারিতে থাকতে হলে শুধুমাত্র আমার কথা শুনতে হবে, না হলে লেঠেল দিয়ে উৎখাত করে দেব। তখন যত বেটা প্রজা
গুটিয়ে কেন্ন হয়ে যাবে। মোহরকে চৌকাট টপকাতে দেবে না। নানা কর্তা, ভুলেও এ কাজ করবেন না। গ্রামের মানুষেরা এমনি অনেক ঝক্কি ঝামেলাতে আছে, পিলপিল করে মানুষ মরছে। এই তার উপরে যদি এসব উৎখাতের খবর আসে, তাহলে তো আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়ে যাবে। পরে ব্যাপারটা সামলানো যাবে না কর্তা। তাহলে আপনি নিরাপদ দূরত্বে বসে মজা দেখুন, আর মুখে বলুন মরক নিয়ে আপনার কত চিন্তা। তাহলে ওকে ঠেকাবো কি করে? ও তো তখন আরো দাপটে প্রজাদের ঘরে ঘরে ঘুরবে। লোকে তো তখন ওকেই মানবে। না কর্তা, ব্যাপারটা এত সহজ নয়। মোর কবিরেজকে কিছু মানুষ মানে বটে, কিন্তু অনেকেই কিন্তু ওর উপরে ক্ষেপে আছে। কিরকম? মোর কবিরেজ যেমন অনেক লোককে বাঁচিয়েছে, তেমনি ওর হাতে মরেছেও অনেক। কারো বাপ, কারো মা, কারো বোন, কারো ভাই। তারা কি বসে বসে আমরা চুষবে ভেবেছেন? শোধ নেবে না? একটু অপেক্ষা করুন, দেখবেন ওই লোকগুলোর হাতে মোহর কবিরেজ গণপিটুনি খেলো বলে আমরা বরং একটু উস্কে দিতে পারি। আরে মোহর কবিরেজ যদি পটল তোলে, তাহলে আপনার পথটা একেবারে পরিষ্কার। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। বুদ্ধিটা কেমন কর্তা? তোর তো দিন দিন মাথাটা ঘুলছে রে কেষ্ট। সবই আপনার কৃপা। এখন আসি কর্তা। আয়। আগে এবার শুরু হবে আমার খেলা। পারুল, ওঠো, গরম দুধ এনেছি, খেয়ে নাও, শরীরে বল পাবে। উঠো উঠো, এই নাও, ঠিক আছে, বসো একটু। কি দরকার ছিল দুধটা গরম করে আনার? আমি তো খেতে পারছি না, গলায় ব্যথা হচ্ছে, বমি পাচ্ছে। বমি যাতে না হয় সেই ওষুধ আমি দিয়েছি। আর গলার ব্যথাটা তো অনেক কম, তাই না? সত্যি করে বলো। আর 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। এই তো খোসাগুলো উঠে গেছে। শোনো, এখন সাবধান যাতে খোসাগুলো যেখানে সেখানে না পড়ে। কি হলো, খাও। খাবো ক্ষণ? না না, এক্ষুনি খাও। শোনো, এরপর একটা ওষুধ দেবো। আমাকে আবার একটা রুগী দেখতে যেতে হবে। আমি না করেছিলাম, কিন্তু কিছুতেই ছাড়লো না। শোনো, সেখান থেকে ফিরে এসে আমি দুধ আর খই দিব। তোমার গিলতে কষ্ট হবে না। তুমি আর পাপের বোঝা বাড়িও না তো। স্বামীর হাতের এত সেবা নিলে আমার যে নরকবাস হবে। তুমি অনেক করেছো, আর করতে হবে না। আরে আমি তোমার ধর্মপত্নীর জন্য কিছু করছি না। একজন বৈদ্য হিসাবে আমি একজন অসুস্থ মানুষের সেবা করছি, আর এটাই তোমার কর্তব্য। আমার জন্য তো তোমার সেই কর্তব্যে অনেক গাফিলতি হয়ে গেল। কিরকম? আমার সেবা করতে গিয়ে তুমি গ্রামে গ্রামে তোমার রোগী দেখতে পারলে না। তার চেয়ে আমি যদি মরে যেতাম। কি কি হচ্ছে কি পারুল? তুমি এত কষ্ট করছি, সে কি তুমি মরে যাওয়ার জন্য? তুমি এত স্বার্থপর হয়ে যাচ্ছ পারুল। আচ্ছা, তুমি কি মরে গিয়ে বাঁচতে চাও? একবার আমার কথা ভাবলে না? আচ্ছা, তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি চলে গেলে আমি বেঁচে থাকবো কিসের টানে? তোমার তো ছেলে আছে, তার পথ চেয়ে কাটিয়ে দিবে। মাত্র 3টে বছর। সুবিমল বুঝি তোমার ছেলে নয়? তুমি তার পথ চেয়ে নেই? আমি আর ধৈর্য রাখতে পারছি না। যখন মায়ের দোয়া ধরা পড়ল, তখন বুঝেছিলাম এই জন্য বুঝি আর ছেলেটাকে দেখতে পাবো না। এখন তো আস্তে আস্তে ভালো হয়ে উঠছি। হ্যাঁ গো, তুমি এবার কলকাতায় যাবে নাকি? ইচ্ছে তো আছে। তুমি সেরে ওঠো, আমি একবার আলিপুর জেলে গিয়ে সুবিমলের সঙ্গে দেখা করে আসবো। আমি কটা নাড়ু করে দেব। ছেলেটা নারিকেলের নাড়ু খুব পছন্দ করে। আচ্ছা, দিওক্ষণ, আগে নিজের পত্রটা খাও দেখি। গরম দুধ আনলাম, জুড়িয়ে জল হয়ে গেল। ছেলেটাকে কতদিন দেখি না, তবু ভালোভাবে বেঁচে আছে এই ঠের।
তুমি যখন যাবে সঙ্গে কতগুলো পাটিসাপটা নিয়ে যাবে। যা যা বলবে একটা ঝাঁকা মুটের মাথায় করে নিয়ে যাব, হলো তো? অমন করে বলছো কেন? ছেলেটা খেতে পছন্দ করে, মা হয়ে ছেলের জন্য এতটুকু করবো না? বিদেশি শাসক ওরা তো মায়ের মন বোঝে না পারো, ওরা বোঝে শোষণ। দেখছো না ওরা কত নির্দ্বিধায় কত মায়ের বুক খালি করে দিচ্ছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে দিও, যদি কারা কর্তৃপক্ষ অনুমতি দেয় খাইয়ে আসবো। রোগীর ভিড় একটু কম মনে হচ্ছে না কবিরাজ মশাই? হ্যাঁ, রোগের প্রকোপ একটু কমেছে। যদি ঠিকমতো সাবধানতা অবলম্বন করা যায় তাহলে রোগ নির্মূল হবে। হ্যাঁ, এত আপনাদের জোড়া কবিরাজের মনসিয়ানা বলতে হবে। এত বড় মহামারীকে সামলে দিলেন। কোথায় আর সামলাতে পারলাম ভাই, তাও তো কত প্রাণ ঝরে গেল, এটাই দুঃখের কথা। সে আর কজন, যতজনকে কাল রোগে ধরেছিল সবাই যদি মারা যেত তাহলে তো গ্রামই ফাঁকা হয়ে যেত। বিপদ এখনো কাটেনি, জোড়া কালবেদি একসঙ্গে। সাবধানতা অবলম্বন করতে না পারলে আবার ফিরে আসতে পারে। তবে হ্যাঁ, জমিদার বাবু এই দুঃসময় এগিয়ে না এলে এই রোগ রোখা সম্ভব হতো না। এখন তো আর কেউ বলতে পারবে না যে কাপড় চাদর পরাবো না, জমিদার বাবু অনেক পাঠিয়ে দিয়েছে। অত ভরসা করবেন না বুদ্ধিমশাই, গায়ের লোকদের তো আমি চিনি। সেরা কথাগুলো পুড়িয়ে নতুনগুলো কেছে কুচে উঠিয়ে রেখে এখানে এসে বলবে পুড়িয়ে ফেলেছি, নতুন দাও। হ্যাঁ, সেটা যাতে না হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমান তার সহপাঠীদের নিয়ে সব বাড়ি বাড়ি ঘুরে দেখছে যে কোথাও কোনো রোগী আছে কিনা, তাদের কাপড় চোপড় পুড়িয়ে ফেলা হচ্ছে কিনা। লোকেও কিন্তু এখন ঠিকই শিখছে, পালা করে সবাই পুকুর পাহারা দিচ্ছে। নানা খুব অসুস্থ, আব্বা যেতে বললো। কে, কার বাড়ি? মুনির চাচার নাতি, আফজালের বেটা। ও মুনির, সেই চন্দ্রবানের শ্বশুর বাড়ি মনির? একদম যাবে না। কেমন লাগে এখন? কি অপমানটা না করলো সেদিন মনির চাচা, এখন বোঝো। সেদিনের কথা নয়, ছেড়েই দিলাম। চন্দ্রবানের ঘটনার কথা ভোলা যায় না। এত নিচু মন যাদের, তাদের শিক্ষা পাওয়া উচিত। কবিরাজ চাচা, আপনি যাবেন না? আপনি না গেলে আমার নানা মারা যাবে, তাহলে আমাকে ঘুড়ি কিনার দেওয়ার মতো কেউ নেই। ঠিক আছে, চল দেখি তোর নানার কি হয়েছে। তুই তুই যাবে মোহর? সব কথা ভুলে গেলে? ওরা যে তোমার বহুকালের শত্রু। আমি কিছু ভুলিনি সোমনাথ, আমি যাব, কারণ আমি কবিরাজ। মানুষের সেবাই আমার কাজ, আমার ধর্ম। চল। প্রাচীন শাস্ত্রে লেখা আছে, আগে মাথায় রক্তচাপ উঠলে বুদ্ধিরা এই রগের দুপাশে জোক আটকে দিত। একে বাঁচাতে হলে এখন কিছু রক্ত বের করে দিতে হবে, না হলে ভালো হবে না। হ্যাঁ মোহন, মোহন চারশোটা দে। যা বলছি সেটা কর। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।